প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপলে। অনুষ্ঠানের পুরো সময়টি থাকছে আমি ডাক্তার শাহেদ ইমরান। আমরা প্রতিদিনই রোগের কথা শুনি, রোগ থেকে সেরে ওঠার গল্প শুনি, কিন্তু আমরা কখনো কখনো কিছু মানুষের কথা জানি না যে মানুষগুলোর রোগ হয়তো আর উপশম হবার মতো নয় বা পুরো সুস্থ হবার মতো নয়, এমন রোগীর কথা আমরা অনেকেই জানি না। আমাদের আশেপাশে এদেশে অনেক মানুষ এরকম একটি সমস্যায় ভুগছেন। তাদের উপশম এবং নিরাময় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। দর্শক, আমরা তাদেরও বেঁচে থাকার, সুস্থ থাকার এবং তাদের জীবনের শেষ সময়টি নিরাপদে থাকার, স্বস্তিতে থাকার অধিকার তাদের রয়েছে। চিকিৎসা বিজ্ঞান কি বলে এই বিষয়টি এবং মানবিক যে চিকিৎসা, সেই চিকিৎসা নিয়েই আজকে আমাদের আয়োজন এবং এই চিকিৎসাকে পেলিটিভ কেয়ার চিকিৎসা নামে আমরা অনেকেই জানি। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পেলিটিভ কেয়ার। এ বিষয়ে আলোচনা করবার জন্য দেশের অত্যন্ত সম্ভাবনাময় এবং তরুণ একজন চিকিৎসক, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেলিটিভ কেয়ার ইউনিটের প্রধান হিসেবে কাজ করছেন, ডাক্তার ওয়াই মরয় জন। ডাক্তার জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আরও একজন জনপ্রিয়, খুবই পরিচিত মুখ আপনাদের, দীর্ঘদিন থেকে ক্যান্সার চিকিৎসা নিয়ে, ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রিভেন্টিভ কেয়ার মেডিসিন বলা যেতে পারে, প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। স্যার, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা থেকে। আমি ডাক্তার শাহেদ ইমরান। ধন্যবাদ এটিএন বাংলাকে আজকে আমাকে কানেক্ট করার জন্য। জি, দর্শক মণ্ডলী, আজকের পুরো অনুষ্ঠানে আপনারাও সংযুক্ত থাকতে পারবেন। এটিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি যুক্ত হওয়ার জন্য যে নম্বরটি আছে সেই নম্বরে সরাসরি ফোন করতে পারবেন। পেলিটিভ কেয়ার আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা একটু শুরুতেই জানতে চাই, ডক্টর ওয়াই মরয় জন, আপনি দীর্ঘদিন থেকে এই বিষয়ে কাজ করছেন, একজন বিশেষজ্ঞ ও চিকিৎসক হিসেবে বাংলাদেশের একদম শুরুর দিকে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ হয়েছেন তাদেরই একজন। আমি একটু জানতে চাই যে আসলে পেলিটিভ কেয়ার এই শব্দটি তো অনেকের কাছে অপরিচিত, এটি আসলে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা? ধন্যবাদ শাহেদ আপনাকে। আসলে দেখেন, আমরা সোজা বাংলায় যদি আমি বলতে চাই আর কি, যে আমাদের জন্ম যেভাবে নির্ধারিত এবং মৃত্যু ঠিক একইভাবে নির্ধারিত, কিন্তু এই যাত্রাপথে আমাদের এমন একটা সময় আসে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলেও একটা পর্যায়ে এসে চিকিৎসা করার পরও পরিপূর্ণভাবে রোগটা আর ভালো করার উপায় নাই। তখন এই রোগীগুলো কি শুধুমাত্রই তার শারীরিক কষ্টের মধ্যে ভুগে? এটা একটা চ্যালেঞ্জের বিষয় দেখা দেয়। এই যে ক্রনিক্যালি ইল বা নিরাময় অযোগ্য রোগীরা যখন আপনার এই ধরনের রোগে আক্রান্ত হন, তখন তাদের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক ভোগান্তি হয়। কেন আমার এরকম রোগটা হলো, এই রোগটা কেনই বা দেরিতে ধরা পড়লো? পাশাপাশি পারিবারিকভাবেও একটা প্রভাব পড়ে, যে দীর্ঘমেয়াদী চিকিৎসা করাতে গিয়ে টাকা পয়সার বিষয় দেখা দেয়। তারপর পরিবারের অনেক কিছু বিষয় আছে যেগুলো গুছায় রাখাটা ওনার জন্য খুব জরুরি হয়ে পড়ে। এবং পাশাপাশি আত্মিক দিক, যে কেন আমার জীবনে এমন একটা রোগ হইলো, বা আমি যে ধর্মে বিশ্বাস করি না কেন, সৃষ্টিকর্তা কেন আমাকে এই ধরনের একটা রোগ দিল। তাহলে একজন রোগীকে আমরা যদি দেখি যে তার ভোগান্তিগুলো যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে শারীরিক কষ্টের পাশাপাশি বা ভোগান্তির পাশাপাশি মানসিক, আর্থসামাজিক, পারিবারিক এবং আত্মিক দিক, এই চারটি দিক বিবেচনায় নিয়ে এই যে প্রশমন সেবা, নিরাময় অযোগ্য রোগীদের যে প্রশমন সেবা, এটি সহজ বাংলায় প্যালিয়েটিভ কেয়ার, যেখানে পরিবার এবং রোগীর জীবনমান উন্নয়ন করার জন্য প্যালিয়েটিভ কেয়ার কাজ করে। মোদ্দা কথায় সোজা বাংলায় যদি বলি, তাহলে নিরাময় অযোগ্য রোগীদের জীবনমান উন্নয়নের জন্য যে বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা, সেটি হলো প্যালিয়েটিভ কেয়ার। খুব চমৎকার করে বললেন ডক্টর জন। নিরাময় অযোগ্য রোগ আসলে বলতে কোন কোন রোগগুলোকে এখানে বলা যায়? নিরাময় অযোগ্য রোগ আমরা যদি দেখি, যেমন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি হচ্ছে আপনার ক্যান্সার। ক্যান্সার নিরাময় অযোগ্য। পাশাপাশি আমরা যদি দেখি যে নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো আছে, যে স্ট্রোক, তারপরে বয়সজনিত কারণে যে অ্যালজাইমার ডিজিজ বা
আমরা যেটা বলি যে ডিমেনশিয়া, ঠিক আছে, তারপরে আপনি চিন্তা করে দেখেন যে হার্ট ফেলারের রোগীগুলো, ঠিক আছে, একটা সময় গিয়ে পুরোপুরি আর সুস্থ হতে পারতেছে না। এমনকি আপনার ক্রনিক কিডনি ডিজিজ, এন্ড স্টেজ রেনাল ডিজিজের পেশেন্টগুলো, এই জিনিসগুলোকে আমরা যদি দেখি বা এই রোগের অবস্থাগুলোকে যদি দেখি, তাহলে আমরা ধরে নিতে পারি পুরোপুরি আর রোগটা শরীর থেকে আর ভালো হবে না, কিন্তু ওনাদেরকে কি উপায়ে ভালো রাখা যায় এটাই বা এই গল্পের কথা বলে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার এই গল্পের কথা বলে, খুব চমৎকার বললেন। ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার, আপনি দীর্ঘদিন থেকে ক্যান্সার এই রোগটির সচেতনতা নিয়ে কাজ করছেন। এটির বাংলাদেশে এই রোগটি কেমন, কি অবস্থায় রয়েছে, আমরা দীর্ঘদিন থেকে আপনাকে দেখছি। আপনি ক্যান্সার ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট বাংলাদেশ, সেখানেও দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের স্টুডিওর দর্শক অতিথি ডক্টর জন যেটি বলছিলেন যে প্যালিয়েটিভ কেয়ার দরকার হয় ক্যান্সারের রোগীদেরও। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ক্যান্সারের রোগ, বাংলাদেশে আসলে ক্যান্সারের রোগীর অবস্থা কি, বা কতটুকু আপনারা মনে করেন যে এই রোগটি ছড়িয়ে পড়েছে, বা সাধারণ মানুষকে কতটুকু গ্রাস করছে এই রোগটি? ধন্যবাদ। ক্যান্সার তো এখন বাংলাদেশে যদি আমরা বলি যে প্রতিনিয়ত বাড়ছে, এটা আমরা বলতে পারি, কারণ আন্তর্জাতিক সংস্থা আইএআরসির যে সর্বশেষ প্রকাশনা, সেখানেও 1,67,000 মানুষ বাংলাদেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। 1,16,000 থেকে 17,000 মানুষ ক্যান্সারে মারা যায়। এটা একটা বিশাল কি বলবো, একটা খুবই বিপর্যয়কর অবস্থা। এবং এখানে যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত মানুষের সচেতনতার, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের সচেতনতার এখনো অভাব আছে। রোগ নির্ণয় সুবিধাটা এখন পর্যন্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা এখন আমরা করতে পারি নাই, যার কারণে দেরিতে ধরা পড়ে। এবং অ্যাডভান্স স্টেজে যে ডাক্তার জন যদি বলছিলেন যে ক্যান্সারের বেলাও তাই, যে একটা পর্যায়ে দেখা যায় যে তার মানে রোগের চিকিৎসা করার মতো পর্যায়ে আর থাকে না, ওই পর্যায়ে চলে যায়। আমরা তো ক্যান্সারটাকে আমরা নানান ভাবে বলি, যেমন প্রাথমিক পর্যায়ের প্রতিরোধের কথা বলি, অর্থাৎ ক্যান্সার হওয়ার আগেই আমরা যে ব্যবস্থা নিব সেটা হলো প্রাথমিক পর্যায়ের প্রতিরোধ। আবার ক্যান্সার হয়ে গেছে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি, সুস্থ করে তুলতে পারি, সেটা হলো দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ বা সেকেন্ডারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে আমরা বলি যে ক্যান্সার রোগী যদি আমরা যদি ওইভাবে সুস্থ করে তুলতে নাও পারি, তাকে যতটুকু সম্ভব তার রোগটা যেন না বাড়ে, তার যে স্বাভাবিক জীবনযাত্রার কাছাকাছি যতটা তাকে মানে ওই অবস্থাটা করে দেওয়া যায়, অর্থাৎ রোগের জন্য যে কষ্ট, সেই কষ্টটা যাতে প্রশমন করা যায়, তো সেটাও আমরা বলি তৃতীয় পর্যায়ের প্রতিরোধ। এবং এখানেই আসে প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবার প্রস্তুত। আমরা যখন বলবো যে একটা রোগী, যখন আমরা ধরে নেই যে ক্যান্সার হয়তো নানান কারণে আমাদের এরকম একটা ধারণা করে নিতে হয় যে হয়তোবা এই রোগীটাকে পুরোপুরি সুস্থ করা যাবে না, সেটা রোগীর শরীরের কোন জায়গার ক্যান্সার, তারপরে ক্যান্সারের ধরনটা কি, বায়োপসি রিপোর্টের জন্য যে আমরা ধরন গুলো বলছি, কতটুকু বিস্তৃত হয়ে গেছে ক্যান্সার, এই সমস্ত কিছুর উপর, এবং রোগীর যে ব্যক্তিগত মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা, এবং তার যে কিডনি ফাংশন বা লিভারের ফাংশন এগুলি কেমন আছে, এগুলি সমস্ত কিছু মিলে আমরা যদি মনে করি যে তাকে আর কিউরেটিভ চিকিৎসা, অর্থাৎ কিওর করা বা একেবারে সুস্থ করার চিকিৎসাটা নেওয়ার মতো উপযোগী উনি নাই। আগে এক সময় কি ছিল, আমার ছোটবেলায় আমি দেখেছি যে আমাদের যদি এলাকার কোনো লোক এরকম ক্যান্সারে বা এরকম আরো কিছু রোগে যখন একদম ওই পর্যায়ে চলে যেত, চিকিৎসা সুস্থ করার সম্ভাবনা নাই, তখন কি বলতো, অনেক সময় ডাক্তারও হয়তো সহজ করে বলতো যে ভালো মন্দ যা খাওয়ান বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ান, ওনারা চিকিৎসা করার সুযোগ নেই। এই অবস্থায় কিন্তু এখন আমরা নাই। এখন কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির একটা পর্যায়ে আমরা আসছি, যেখানে আমরা ওই কথাগুলো বলবো না। একজন মানুষ যদি ক্যান্সারের থেকে সুস্থ করা নাও সম্ভব হয়, তবু তার যে কষ্টটা, হয়তো কারো হয়তো দেখা যাচ্ছে যে অনেক শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসে পানি জমে গেছে, বা পেটের ভিতরে পানি জমে গেছে, অথবা হাড়ের ভিতর ছড়াই গেছে, তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো যদি আমরা লাঘব করতে পারি, সেটাও কিন্তু একটা চিকিৎসা, একটা বিজ্ঞানসম্মত চিকিৎসা। এটা আগে মানুষের মধ্যে এই জিনিস সচেতনতা ছিল না, এখন আস্তে আস্তে বাড়ছে। এটাকে বলে আমরা প্রশমন সেবা বা প্যালিয়েটিভ কেয়ার। ক্যান্সার রোগীর বেলায় এটা অবশ্যই লাগে। আবার আরেকটা কথা আমি বলে রাখি, অনেকে ভুল বুঝবেন যে এটা কি তাহলে একদম মানে জীবন সায়ান্নের শেষ পর্যায়ে তখনকার চিকিৎসা শুধু প্রশমন সেবা, তা কিন্তু না। যখন আমরা বলি মানে টার্মিনাল কেয়ার, মানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে,
তারা সুস্থ হওয়ার একেবারে সম্ভাবনা নেই, তার জন্য যেটা বললাম এর বাইরেও কিন্তু আছে। ধরেন একটা চিকিৎসার মাঝামাঝি একটা পর্যায়েও কিন্তু এই প্রশমন সেবার দরকার হইতে পারে। হয়তো ওই মুহূর্তে তাকে কিউরেটিভ চিকিৎসা দেওয়া যাচ্ছে না, কিন্তু তাকে আপাতত তার কষ্টটা কমানোর জন্য আমরা প্রশমন সেবার দিকে যাব। কাজেই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনার এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের দর্শকদের এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা হয়তো জানা প্রয়োজন হবে। ধন্যবাদ ডক্টর হাবিবুল্লাহ, আপনি খুব সুন্দর করে বিষয়টি গুছিয়ে আমাদের দর্শকদের জন্য বলেছেন। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবার আপনার কাছে আসব। আমি একটু ডক্টর জন যেটি বলছিলেন, ডক্টর হাবিবুল্লাহ সেই একই কথাই বলছিলেন, তারই কথার সূত্র ধরে যদি আমরা বলি যে আসলে পেলিটিভ কেয়ারটা শুরু হয় চিকিৎসার কোন পর্যায় থেকে? একটা ক্রনিক কেয়ারের একটা পেশেন্ট যদি আমরা বলি, ধরে নেন আমরা একজন ক্যান্সারের রোগীর কথাই যদি চিন্তা করি, ক্যান্সারের রোগীরা আসলে কোন পর্যায় থেকে পেলিটিভ কেয়ার বা সেবা ওই যত্নটি প্রয়োজন হতে পারে? আমরা যেটা দেখি যে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যে প্যালিয়েটিভ কেয়ার কী নিয়ে কাজ করে, আমরা কাজ করি রোগীর বা রোগীর পরিবারের আপনার জীবনমান উন্নয়নে, দ্যাট মিনস কোয়ালিটি অফ লাইফ আমরা কীভাবে উন্নতি করতে পারবো। তখন ডায়াগনোসিস হওয়ার যে কোনো পর্যায়েই প্যালিয়েটিভ কেয়ার শুরু হতে পারে, যেখানে রোগীর ভোগান্তি কমানোটাই মূল উদ্দেশ্য হিসেবে কাজ করে। এবং রাস্কিন স্যার যেটা বললেন যে প্যালিয়েটিভ কেয়ার কেমোথেরাপি চলা অবস্থায় হতে পারে, কেমোথেরাপি নেওয়া অবস্থায় মনে করেন একটা জটিলতা দেখা দিল, যে শারীরিক অবস্থা কেমোথেরাপির নেওয়ার জন্যই একটা পর্যায়ে খারাপ হয়ে গেল, ওই সময়ও কিন্তু একজন রোগী আপনার প্যালিয়েটিভের চিকিৎসা ব্যবস্থার মধ্যে এসে আবার শারীরিক অবস্থা যখন ভালোর দিকে আসবে তখন উনি আবার কেমোথেরাপি শুরু করতে পারেন। তো আমরা যেটা বলি যে প্যালিয়েটিভ কেয়ার নিরাময় অযোগ্য রোগ যখন নির্ণয় হবে বা ডায়াগনোসিস হবে, ওই সময় থেকে যদি আমরা শুরু করতে পারি তাহলে গুণগত মান যেটা আমরা উন্নত করার চেষ্টা করি জীবনের, এটা অনেক ক্ষেত্রে আপনার ফলপ্রসূ হয়। কারণ একটা জিনিস হলো সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে আমরা যদি রোগীকে ডায়াগনোসিসের সাথে সাথে প্যালিয়েটিভ কেয়ারের আওতায় নিয়ে আসতে পারি, সাথে সাথে আপনার কিউরেটিভ ট্রিটমেন্টও চলবে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, ওনার রোগটা নির্মূল করার জন্য যে চিকিৎসা ব্যবস্থা, এটার পাশাপাশিও আপনার একইভাবে প্যালিয়েটিভ কেয়ারটা সমান তালে চলতে পারে। তো এই ক্ষেত্রে আপনার রোগীর জন্য একটা সহনীয় যাত্রা, জীবনমান উন্নত হয়। খুব ভালো একটি বিষয়ে আপনি আলোচনা করছেন। আমরা একটু জানতে চাই যে এই যে সেবাটি, প্যালিয়েটিভ কেয়ারের যে সেবাটি, এটি আমাদের কাছে অনেকটাই নতুন, মানুষের কাছেও নতুন জানার বিষয়। তারা যেই সেবাটি নিতে পারে বা এই সেবাটি বাংলাদেশে আছে অনেকেই জানে না। আমরা আসলে কোন পর্যায় থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে এই ধরনের সেবা পেতে পারি, এটি একটি বিষয়। আর কারা সাধারণত এই সেবাটি দিয়ে থাকেন বা বিশেষজ্ঞ কারা? যেমন আমি আপনাকে পেয়েছি, এবং বাংলাদেশে এ ধরনের বিশেষজ্ঞ তো খুব বেশি নয়। জি, প্রথম কথা হলো আপনার সরকারি পর্যায়ে যদি আমরা দেখি তাহলে আপনার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আপনার 21টি বেডের একটি পরিপূর্ণ ডিপার্টমেন্ট আছে। আচ্ছা। আর ঢাকা মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেশিয়া, পেইন, প্যালিয়েটিভ অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, এই আমাদের ইউনিটে আপনার 8টি বেডের ঢাকা মেডিকেলের একটি সেট আপ আছে। এবং বাংলাদেশ জাতীয় ক্যান্সার হাসপাতাল গবেষণা ইনস্টিটিউট, জি, ওখানেও আপনার 10টি বেডের আপনার প্যালিয়েটিভ কেয়ার ইউনিট চালু আছে। তো আমরা যদি দেখি যে সরকারি ব্যবস্থাপনায় এই 3টি প্রতিষ্ঠানেই আপনার বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার সেবাটি চলমান আছে। জি। আর সরকারি হাসপাতালের বাইরে কিছু ছোট পরিসরে আপনার প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ শুরু হয়েছে, কিন্তু এখানে অত্যন্ত দুঃখের বিষয় হলো সব কিছুই বা সব প্রতিষ্ঠানেই কাজ কিন্তু আপনার ঢাকা কেন্দ্রিক। তো আমরা বলতে পারি যে চাহিদার অনুপাতে এখনও প্যালিয়েটিভ কেয়ারের প্রসার বা আপনার যে সেবার সুযোগ, এটা অনেক 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 কম। আর দ্বিতীয় কথা, আপনি যেটা জানতে চেয়েছেন যে কাদের কাছ থেকে আপনার প্যালিয়েটিভ কেয়ার সেবাতে নেবেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার 2016 সালে প্রথম আপনার এমডি ইন প্যালিয়েটিভ মেডিসিন এই কোর্সটি চালু হয়। এই কোর্সটি 5 বছর মেয়াদী এমডি কোর্স। তো বর্তমানে বাংলাদেশে 15 জন এমডি প্যালিয়েটিভ মেডিসিন ডিগ্রিধারী আমরা আছি, চিকিৎসক আছি। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমরা চেষ্টা করছি যে আসলে এই যে নিরাময় অযোগ্য রোগীদেরকে কিভাবে এই প্যালিয়েটিভ কেয়ারের বার্তাটি পৌঁছে দেওয়া যায় এবং তাদের ভোগান্তি কমানোর জন্য তাদেরকে এই প্যালিয়েটিভ কেয়ারের আওতায় নিয়ে আসা যায় আর কি।
জি, এবং আসলে রোগীদের যে কষ্টের যে গল্পগুলো, মানে অথবা কখনো কখনো আমরা সফলতার গল্পও শুনি, আমরা সেই সফলতার গল্প অবশ্যই আপনার কাছ থেকে শুনতে চাইবো। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছি প্যালিয়েটিভ কেয়ার, বা যে ধরনের রোগের একেবারে নিরাময় সম্ভব নয়, নিরাময় অযোগ্য যে রোগগুলো, সেই রোগীদের কিভাবে বেঁচে থাকতে পারে, তারা কিভাবে স্বস্তিতে থাকতে পারে, তাদের জীবন মান, গুণগত মান কিভাবে বাড়তে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমাদের মনে হয় যে এদেশে অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে যাদের এ ধরনের রোগী ধুকে ধুকে কষ্ট পাচ্ছেন। আমরা অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন আমাদের সাথে আছেন। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতির পরে ফিরে এসে আবারও এই বিষয়ে আলোচনা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা আলোচনা করছি প্যালিয়েটিভ কেয়ার নিয়ে। আমাদের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন। আমরা আলোচনায় বিজ্ঞাপন বিরতির আগে আমরা যেটি বলছিলাম যে কিভাবে, কারা, কোথায় এই চিকিৎসা নিতে পারে, সেই বিষয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার। স্যার, আপনি শুরুর দিকে ক্যান্সারের যে অবস্থা বাংলাদেশে সেটি নিয়ে কথা বলছিলেন। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে এই ক্যান্সার চিকিৎসা নেয়ার ক্ষেত্রে মানুষের একটা বিশাল যুদ্ধ করতে হয় এদেশে, সরকারি চিকিৎসা বিশেষ করে করতে গেলে। আপনি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। আমরা জানি যে কেমোথেরাপি, রেডিয়েশন, রেডিওথেরাপি, সার্জারি, এই প্রোগ্রামটি আসলে এই চিকিৎসার সাথে জড়িত। এই যে দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা ব্যবস্থা, সেখানে মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে আসলে কি উপায়ে সরকার এই চিকিৎসা ব্যবস্থাকে অত্যন্ত সহজ, সুলভ এবং মানুষকে আরও বেশি এই কেয়ারটি নেওয়ার ক্ষেত্রে সুযোগ করে দিতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। যদিও আমি ভাবছিলাম যে মানে প্যালিয়েটিভ কেয়ারের উপরে আমরা থাকবো, তারপরেও আপনি ক্যান্সার নিয়ে জিজ্ঞেস করলেন, আমি একটু ছোট করে উত্তর দিই। সেটা হলো যে আমাদের যে বিপুল সংখ্যক রোগীর কথা আমি শুরুতেই বললাম, এখন কিন্তু আমাদের এত বিপুল সংখ্যক রোগীকে সময় মতো চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, একেবারেই নাই। তো সরকারি ভাবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেখানে আমি প্রায় 30 বছর কাজ করেছি এবং সেখান থেকে অবসর নিয়েছি, কিন্তু সেখানে একটি মাত্র জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট কোনোভাবেই এই শয্যার সংখ্যা আমরা কিন্তু বাড়াচ্ছি। সেই আমি যখন জয়েন করেছিলাম তখন ছিল 50 শয্যা, এখন 500 শয্যার হাসপাতাল। এটাকে 1000 বা 1200 বেডে উন্নতিকরণের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে যদি 5000 বেডও উন্নীত করা যায়, জি জি, সম্প্রসারণ করে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানটা কিন্তু ওই জায়গায় না। সমস্যার সমাধান হলো যে আমাদের ক্যান্সার চিকিৎসাটার বিকেন্দ্রীকরণ লাগবে। আমাদের সবাইকে ঢাকায় আসতে হবে। এই যে দীর্ঘমেয়াদী চিকিৎসা, 21 দিন পর পর কেমোথেরাপি, 28 দিন পর পর, তারপরে আবার রেডিওথেরাপি, তার আগে সার্জারি কথা বললাম, প্রস্তুতি, ডায়াগনস্টিক, সবকিছু মিলিয়ে এত দীর্ঘ সময় একজন রোগী, আমাদের দেশের বেশিরভাগ মানুষের যে আর্থসামাজিক অবস্থা, তাদের পক্ষে সম্ভব হয় না। তার মানে আমাদের এই সমস্যার সমাধান করতে হলে সরকারি খাতে ক্যান্সার চিকিৎসার সুবিধাটা মানে বৃদ্ধি করতে হবে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে অবশ্যই সম্প্রসারিত করতে হবে, কিন্তু পাশাপাশি 8টা বিভাগীয় ক্যান্সার হাসপাতালের যে উদ্যোগটা মুখ থুবড়ে পড়ে আছে বলা যায় অনেকটা, বা খুবই স্লো হয়ে আছে, সেই 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতাল যদি মানে অতি দ্রুত চালু করা হয়। এবং আমাদের কিছু ভ্রান্ত ধারণা থেকে আমরা প্রথমে এটাকে শুধুমাত্র রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসার সেন্টার বানাতে চেয়েছিলাম, কিন্তু আমরা অনেক প্রতিবাদ করার পরে এটা এখন সমন্বিত ক্যান্সার হাসপাতাল হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশা করছি। এবং সেখানে যাতে ক্যান্সারের অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইভেন এই প্যালিয়েটিভ কেয়ার সহ যেন থাকে। দ্বিতীয়ত, আমাদের অনেক বেসরকারি হাসপাতাল লাগবে। এই যে আমাদের বেশ কিছু প্রাইভেট ক্যান্সার সেন্টার হয়েছে, যারা অবশ্যই মানুষকে সেবা দিচ্ছে, কিন্তু দুঃখজনক ভাবে এখানে সেবার যে ব্যয়, এটা অনেক বেশি, মানে সাধারণ মানুষের নাগালের বাইরে। হয়তো শতকরা 5 থেকে 10 ভাগ মানুষ এরা আওতায় যেতে পারে। তাইলে আমাদেরকে সরকারকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বেসরকারি ক্যান্সার হাসপাতালগুলা শতকরা 10 ভাগ সেবা বিনামূল্যে দেওয়ার কথা, সেটা যেন দেয়, সেই ব্যবস্থা করা। তাদেরকে প্রয়োজনে কিছু সহযোগিতা করেন আপনারা, যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যেভাবেই হোক না কেন, সাধারণ মানুষ যেন বেসরকারি হাসপাতাল চিকিৎসা নেয়। আর তার চেয়ে বড় কথা, আমাদের প্রচুর অলাভজনক ক্যান্সার হাসপাতাল হইতে হবে। আমাদের দেশে 2টা বা 3টা
প্রতিষ্ঠান এরকম অলাভজনক ভিত্তিতে গড়ে উঠেছে, কিন্তু সেখানেও আমাদের আরো বেশি সুবিধা পাওয়া উচিত একদম প্রান্তিক পর্যায়ের গরিব ক্যান্সার রোগীদের, এবং এই ধরনের হাসপাতাল অনেক বেশি বেশি হওয়া উচিত। যারা আমাদের অনেক মাশাআল্লাহ এখন অনেক হাজার হাজার কোটি টাকা প্রজেক্ট নেওয়ার মতো ব্যবসায়ী শিল্পপতি আমাদের দেশে আছেন, তাদের কাছে যদি অ্যাপ্রোচ করা হয়, তারা যদি এরকম একটা ক্যান্সার হাসপাতাল করে দেওয়ার মতো বড় বড় শিল্প গোষ্ঠীর একটা উদ্যোগ নেন অলাভজনক ভিত্তিতে, যেটা ভারতে বা অন্যান্য দেশে আছে, সেরকম যদি উদ্যোগ নেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি আমরা যে যে পেশায় আছি, জনসচেতনতা এইটার উপর গুরুত্ব দিতে হবে। প্রাথমিক প্রতিরোধ যদি হয়, প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার নির্ণয় করা হয়, তাহলে কিন্তু এত কিছু লাগে না, প্যালিয়েটিভ কেয়ার পর্যন্ত যাবে না। কিন্তু এমনকি ক্যান্সারের যে বললেন আপনি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, সবগুলো হয়তো লাগবেই না যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। হয়তো অপারেশন বা একটা বা দুটো পদ্ধতি লাভ হলেই চিকিৎসা কমপ্লিট হয়ে যাবে, রোগীর আর্থিক ব্যয় কম হবে, শারীরিক কষ্ট কম হবে। এইভাবে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে একেবারে একটা জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি আমাদের গড়ে তুলতে হবে, যেটা আমাদের দেশে নাই। খুবই দুঃখজনক যে এই স্বাধীনতার 54 এত বছর পরেও আমরা এই ধরনের সেবা কার্যক্রমে আসলে আমরা যেতে পারিনি। খুব আশাব্যঞ্জক কথা শুনছি আপনার কাছ থেকে। এটি আসলে আমাদের নীতি নির্ধারকদের কানে গেলেই আমাদের কিছুটা স্বস্তি, কেননা ওনারা তো আসলে এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন। ডক্টর জন, আমরা আসলে অনুষ্ঠানকে যেভাবে সাজিয়েছিলাম, আমরা আপনার কিছু এই যে প্রান্তিক পর্যায়ে বা একেবারে শেষ পর্যায়ে যারা থাকেন, যে সকল রোগীরা, নিরাময় অযোগ্য যে রোগীরা, এই রোগীরা কি আসলে প্যালিয়েটিভ কেয়ারে কতটুকু স্বস্তি পান, অথবা তাদের ক্যান্সারের অনেক রোগীদেরকে আমরা দেখেছি যে অনেক ব্যথায় কাতরান এবং আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে দেখা গেছে যে কষ্ট পেতে পেতে মারা যান। এই মারা যাওয়ার গল্পের মধ্যে আমরা কি কোনো ভালো গল্প আমরা খুঁজে পাই, বা কোনো রোগীরা কি এসে আপনাদের চিকিৎসা পেয়ে ভালো বলেন কিনা, বা তারা সেরে যাওয়ার অথবা কিছুটা স্বস্তির গল্প আপনার কাছে আছে কিনা, আমরা একটু জানতে চাই। তার সাথে আমরা ছোট্ট একটি ফুটেজ আমরা দেখব, আপনার একটা ছোট্ট একটি সাক্ষাৎকার, আপনি ছোট্ট করে একটু যদি বলেন, তারপরে আমরা ফুটেজটি দেখব। আসলে ঢাকা মেডিকেলে কাজ করতে গিয়ে আমি যে জিনিসটা এখনও মানে খুব ভালোভাবে ধারণ করি আর কি, জিনিসটা হলো ঢাকা মেডিকেলের মতো জায়গায় প্যালিয়েটিভ কেয়ার। প্রথম কথা হলো, যারা প্যালিয়েটিভ কেয়ার সেবা নিতে আসে তারা আসলে প্যালিয়েটিভ কেয়ার এই ওয়ার্ডটি প্রথম শুনেছে যখন ডক্টর বলেছে যে এখন আপনার যে অবস্থা, থেরাপি দেওয়া যাচ্ছে না বা সার্জারি করা যাচ্ছে না, আপনি প্যালিয়েটিভ কেয়ারে যান, ওখানে একটু ব্যথা কমাতে পারে আপনার, বা পরবর্তী চিকিৎসাটা ওনারাই করবেন। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সফলতা এভাবে দেখি যে রোগী তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসছে বা তীব্র ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে আসছে, শেষ 2 মাস হয়তো বা উনি রাতে ঘুমাতেই পারেননি। এমন অবস্থায় আমাদের ঢাকা মেডিকেলের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে এসে উনি স্বস্তির ঘুম রাতে ঘুমিয়েছেন, অল্প করে একটু খেতে পেরেছেন, মুখে একটু হাসি ফুটেছে। এরকম আমি বলবো না মানে অনেক, কিন্তু সংখ্যায় কমও না আর কি। তো আমরা যে বিষয়গুলো নিয়ে গুছানোর চেষ্টা করি সেটা হলো একজন রোগীকে শুধুমাত্র রোগের চিকিৎসা না, পরিপূর্ণ মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে ওনাকে ভালো রাখার চেষ্টা করি, অর্থাৎ সম্মানজনক একটা সেবা আপনারা দিতে চাচ্ছেন। আমরা দর্শক এই যে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কথা বলছি, প্যালিয়েটিভ কেয়ারের সেবা পেয়ে একজন রোগীর কি ধরনের তার চিন্তা ভাবনা এবং সে কতটুকু স্বস্তি পেয়েছে, সেরকমই একটি ছোট্ট সাক্ষাৎকার আমরা দেখব। ডক্টর জন সেই সাক্ষাৎকারটি নিয়েছেন। আমরা যদি একটু টেলিভিশনের পর্দায় দেখি আমাদের সেই সাক্ষাৎকারটি। আমাদের এই যে ঢাকা মেডিকেলের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে আপনি যে আসলেন, আসার সময় আপনার কি কি কষ্ট ছিল একটু বলেন তো। আসার মতো আমি যে অবস্থা আসতাম এই অবস্থা দেশে যে ফিরে যাবো কোনো লাভ আছে না, হাত পা কোনো পুলি দাম আনানো লাগছে। এরপর মেডিকেল আমার ইয়ার বৃত্তি যে যন্ত্রণা আছে, যন্ত্রণা 10 দিন বেলা বাইর থেকে আমি অসুস্থ হয়ে আসছি, এই লোক ধরতারে না। এবার আন্ধার ধরা আইসি পর্দা আমার আমার তো আমার ভিতর থেকে পানি বের করছেন, বের করে আমি আরাম পাইছি, ব্যথাটা কিছু কমছে, ভিতরে চলো
আপনি জলটা- হ্যাঁ, আপনি এখানে যখন আসছিলেন তখন তো আপনার তীব্র ব্যথা আর শ্বাসকষ্ট ছিল, যেটা আপনি অবস্থা বসতেই খারাপ পারতেন না, অবস্থা খারাপ ছিল। অবস্থা খারাপ এখন আছে, এখানে চিকিৎসা নেওয়ার পর ওইগুলো সব কমে গেছে নাকি? অনেক ভালো অনেক ভালো আছেন, আজকে আপনার ছুটি হয়ে যাচ্ছে। যে এখানে চিকিৎসা নেওয়ার পর আপনার আজকে যে বাসায় ছুটি নিয়ে যাচ্ছেন কেমন লাগতেছে বলেন তো একটু? আমারও অনেক আনন্দ হইতাছে, যে হুতলে আনন্দ ঈদ করতাম, ছেলে মেয়ে শাশুড়ি লিয়া আনন্দ করতাম। আমার তো এইলা আছেন না, আমি তো দেশে ফিরে যাব। আম- জি, দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট সাক্ষাৎকার দেখলাম একটি রোগীর, তার স্বস্তির কথা আমরা শুনলাম। এটি আমাদেরকে আশা দেয় যে আমরা আসলে এই পর্যায়ে রোগীদেরকে স্বস্তি দিতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ডক্টর হাবিবুল্লাহ তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট 10 সেকেন্ডে যদি আপনি একটু শেষ কথাটি বলেন আমাদের আজকের এই অনুষ্ঠান সঙ্গে। ধন্যবাদ। আমি যে কথাটা যোগ করতে চেয়েছিলাম যে সব ক্যান্সার হাসপাতালেই কিন্তু পেলিয়েটিভ কেয়ার ইউনিটে চালু করা উচিত। আমি যেখানে এখানে এই মুহূর্তে বসে আছি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল, এখানেও কিন্তু আমরা পেলিয়েটিভ কেয়ার এবং বাংলাদেশের পেলিয়েটিভ কেয়ারের যিনি জনক বলি প্রফেসর নিজামুদ্দিন আহমেদ সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি এটা শুরু করতে যাচ্ছি। এবং পাশাপাশি একটা কথা বলি যে শুধু হাসপাতালে ভর্তি করেই পেলিয়েটিভ কেয়ার নিতে হবে সব রোগীর বেলা, এটা না। হোম কেয়ার বা হোম সার্ভিস কিন্তু পেলিয়েটিভ কেয়ার, রোগীর আত্মীয় স্বজনকে কিছু শিখাই দিয়েও কিন্তু রোগীকে কিছু সেবা, পেলিয়েটিভ প্রশমন সেবা দেওয়া সম্ভব। আমরা সেই দিকেও আমরা এগিয়ে যাচ্ছি, আশা করছি অন্যরাও এগিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাবিবুল্লাহ। ডক্টর জন, শেষ করব, হোম কেয়ারের কথা বলছিলেন, বাড়িতে কি সেবা পাওয়া যায় কিনা? এটার সাথে আমি একটু যোগ করতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আসলে ছোটি বেডের পাশাপাশি কি সেবা দিচ্ছে আর কি। আমাদের ওখানে যেসব পেশেন্টগুলো আসেন, রেজিস্টার্ড পেশেন্টগুলো ছুটি যাওয়ার পরও আমাদের ফলো আপে থাকেন। কিভাবে থাকেন? টেলিফোন কনসালটেশনের মাধ্যমে। আমাদের টেলিফোন সার্ভিস চালু আছে সকাল 8:30 থেকে আমরা 1:30 পর্যন্ত বিনামূল্যে টেলিফোন সার্ভিস চালু করে। ওখানে আপনি ধরেন টেকনাফ থেকে অথবা আপনার মনে করেন সাতক্ষীরা থেকে, এরকম ঢাকা থেকে, ঢাকা অনেক দূর থেকেও আসে। এবং এই যে রাসকিন স্যার যেটা বলেছিলেন যে হোম বেস কেয়ার, আমরা যদি শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক চিন্তা করি তাহলে কিন্তু পরিপূর্ণ সেবাটা আসলে দেওয়া বেশ চ্যালেঞ্জ হয়ে যায় এবং সম্ভবও না। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে রোগীর পরিচর্যাটা কিভাবে করা যাবে ইউনিটে রেখে কয়েকদিন শেখানোর পর পরিবারের লোককে নিয়ে আমরা বাসায় অসংখ্য ধন্যবাদ, আমরা এই সেবাটি নিশ্চিত করতে পারি। অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী। আজকে আমরা একটি শুধু অনুষ্ঠান নয়, একটি গল্প আপনাদের সামনে তুলে ধরলাম, সেবার গল্প তুলে ধরলাম। আমরা আশা করছি আপনাদের এই পেলিয়েটিভ কেয়ার সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে। মানবিক চিকিৎসার গল্প এটি, পেলিয়েটিভ কেয়ার। আগামী পর্বে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।